দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানের আজকের আয়োজনে। সাথে আছি আমি ডক্টর মুশতাকিব নায়ুব। দর্শক, আমাদের শরীরের অভ্যন্তরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে আমাদের লিভার, বাংলায় যাকে আমরা যকৃৎ বলি। এই লিভারে নানান রকম অসুখ হতে পারে। সেখানে ভাইরাসের যেমন সংক্রমণ হতে পারে, তেমনি লিভারে চর্বি জমে লিভারের যে স্বাভাবিক কার্যক্রম তা ব্যাহত হতে পারে। কখনো কখনো হতে পারে লিভার ক্যান্সার। আজ আমরা লিভারের এই যত অসুখ আছে সেই অসুখগুলোর কি প্রতিকার, কি প্রতিরোধ এবং কি চিকিৎসা সেই বিষয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত আছেন, তার সাথে পরিচিত হচ্ছি এবং আলাপচারিতায় যাচ্ছি। আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার পার্থ প্রতীক রায়। তিনি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। ডাক্তার প্রতীক রায়, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে। আমরা লিভারের সকল অসুখ নিয়ে কথা বলবো, যত অসুখ এবং তার প্রতিকার। এবং দর্শকদেরকে জানিয়ে রাখি, দর্শক আমাদের স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে আপনাদের লিভার সংক্রান্ত যেই প্রশ্ন আছে সেগুলো করতে পারেন এবং তার সমাধান সূত্র খুঁজতে পারেন। আমরা দর্শকদের প্রশ্নে যাব যখনই তারা প্রশ্ন করেন, কিন্তু তার আগে মনে হয় প্রথমে একটু জেনে নেই অঙ্গ হিসেবে লিভারের গুরুত্ব কোথায়, সে কী কী কাজ করে আমাদের শরীরের জন্য। আপনি আসলে প্রথমে এটা বলেই শুরু করেছেন যে এটা আসলে আমাদের শরীরের ভিতরে সবচেয়ে বড় একটি অঙ্গ এবং সবচেয়ে বড় অঙ্গ হিসেবে এটার দায়িত্ব কিন্তু অনেক বেশি। প্রথম আমরা খুব সহজভাবে যেটা বলি যে লিভার হচ্ছে আমাদের পরিপাক এবং বিপাক সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্র, মেটাবলিক সেন্টার। কাজে আমরা যা খাই এবং সেখান থেকে যেসব পরমাণু অণুপরমাণু খাবারের যে এলিমেন্টসগুলো অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সবগুলোই কিন্তু বিপাক প্রক্রিয়ার মাধ্যমে এই লিভারে হজম হয়, পরিপাক হয়। সুতরাং এটি একটি মেটাবলিক স্টোর হাউস। এর সাথে এর আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এরা হচ্ছে আমাদের রক্তের মধ্যে, প্লাজমার মধ্যে যেসব প্রোটিন থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বড় বড় প্রোটিনগুলো তৈরি করে, প্লাজমা প্রোটিন। তার মধ্যে অ্যালবুমিন অন্যতম প্রধান, এবং আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এরকম বেশ কিছু প্রোটিনও লিভার তৈরি করে নিজে। এছাড়াও লিভার পিত্ত তৈরি এবং পিত্ত ক্ষরণ করতে সাহায্য করে, যেটি আমাদের চর্বি জাতীয় খাবার, তেল চর্বি জাতীয় খাবার হজমে সাহায্য করে থাকে। এ বাদেও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বেশ কিছু ইমিউনোগ্লোবিউলিন জাতীয় প্রোটিন এটাও লিভার তৈরি করে থাকে। এছাড়াও লিভারের আরও কিছু কাজ আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটি যে আমরা বাইরের থেকে যত রকমের ওষুধ খাই বা ভুল করে যেসব টক্সিন বা পয়জন খাই, এইগুলোর বিপাক এবং পরিপাক্রিয়ার মাধ্যমে শোধন করার দায়িত্বটাও কিন্তু লিভার এই বিপাক এবং পরিপাক্রিয়ার মাধ্যমে এগুলোকে শোধন করে থাকে এবং ড্রাগগুলোকে পরিপাক্রিয়ার মাধ্যমে তাদের যে অ্যাক্টিভ অংশ, যে অংশটুকু সক্রিয় অংশ যেটি শরীরের বিভিন্ন জায়গায় কাজ করবে, সেটিও কিন্তু লিভার করে দেয়। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে যে একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ যত কাজ আছে তার প্রত্যেকটার সাথেই কিন্তু লিভারের একটা সংযোগ আছে। আপনি কথা প্রসঙ্গে পিত্ত এবং পিত্তরসের কথা বলেছেন, এবং এখানে কি যেমন অনেকেই আমরা সাধারণভাবে জানি যে গল ব্লাডার যেটা আছে সেখান থেকে আমরা বলি যে পিত্তরস আসে, এবং পিত্তরস যদি ওখানে যেটা আমরা নিঃসরণ যেটা সেখানে যদি অসুবিধা হয় তাহলে নানা রকম আমাদের শারীরিক সমস্যা তৈরি হয়। তাহলে ওই পিত্তরসটা কি তাহলে লিভার থেকে গিয়ে ওখানে জমা হয়? হ্যাঁ, লিভারের যে কোষগুলো আছে, হেপাটোসাইট, কোলাঞ্জিওসাইট, এখানে তাদের কাজ হচ্ছে যে তারা পিত্তগুলোকে তৈরি করে, এবং সেটা লিভারের ভিতরে যে পিত্ত নালীগুলো আছে, ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিজ বলি আমরা বা ক্যানেল, এটার মাধ্যমে বিভিন্ন নালী প্রক্রিয়ার মাধ্যমে একটি বড় নালী সিস্টেমের মাধ্যমে এটা শেষ পর্যন্ত হেপাটিক ডাক্ট হয়ে তারপরে হচ্ছে সিস্টিক ডাক্ট হয়ে গল ব্লাডার অর্থাৎ পিত্তথলিতে এসে জমা হয়। পিত্তথলির কাজটা খুব গুরুত্বপূর্ণ। ও লিভারের যে তৈরি করা যে পিত্তটা, সেটাকে এক ধরনের মডিফিকেশন করে এটাকে আরও নতুনভাবে মডিফাই করে তারপরে সেটাকে ক্ষুদ্রান্ত্রে আমাদের অন্ত্রে পাঠিয়ে দেয়, যাতে এই পিত্ত সহজে আমাদের খাবারগুলোকে হজমে সাহায্য করতে পারে। তো সুতরাং পিত্তথলি এবং পিত্তনালীর রোগের সাথে বেশিরভাগ সময় দেখা যায় যে লিভারের থেকে উৎপত্তি হয়, লিভারের রোগ সংযুক্ত থাকে বা যোগাযোগ থাকে কোনো না কোনোভাবে, এবং লিভার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্তও হয়, এবং লিভারের রোগেও দেখা যায় যে কখনো কখনো পিত্তথলি বা পিত্তনালীর বিভিন্ন সংক্রমণ বা রোগ হতে পারে। আচ্ছা, তাহলে দুটোর সাথে একেবারে খুব ঘনিষ্ঠ একটি যোগাযোগ আছে। অনেক সময় দেখা যায়, আমি হয়তো অনেকের প্রশ্ন থাকবে এই প্রসঙ্গে, যে পিত্তথলি যখন কেটে ফেলে দেয়, অপারেশন করে ফেলে দেয়,
বলা যায় যে তারপর আপনি কিন্তু মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কিন্তু আমরা জানি যে লিভার পুরোপুরি ফেলে দিলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না, কিন্তু পিত্তথলি ফেলে দিলেও পারে। সেটা কি তাহলে এটাই কারণ যে হ্যাঁ, ওই যে বললাম যে যে পিত্তটি মানে লিভারের যে নালীগুলো বা লিভারের যে কোষগুলো পিত্তটি তৈরি করে তারা তো ঠিক আছেই, এর সাথে সাথে গল ব্লাডারের যে কাজটা, পিত্তথলির যে কাজটা, সেটা লিভারের ভিতরের যে পিত্ত নালীগুলো এবং লিভারের কিছু কিছু কোষগুলো সেই কাজের অনেকটুকু অংশ নিজেরা নিয়ে নেয়। এটা আস্তে আস্তে ধীরে ধীরে তারা এই যে এই একটা অঙ্গ যে নেই এটার সাথে তারা অ্যাডজাস্ট করে নেয়। অ্যাডজাস্ট করে নিলে দেখা যায় যে হজমের পরবর্তীতে খুব বেশি একটা সমস্যা হয় না। সে কারণে যদি লিভার ভালো থাকে তাহলে আমরা হয়তো পিত্তথলি ছাড়াও মোটামুটি স্বাভাবিক জীবন যাপন অনেকেই তো অপারেশন করার পরেও অনেক সুস্থ জীবন যাপন করে থাকেন। সেটি একটা বিষয়। আমরা তাহলে যদি লিভারের, আমি দুই একটা অসুখের কথা বলেছি যে যেগুলো খুব সাধারণ অনেক বেশি, বাংলাদেশের প্রেক্ষিতে যদি একটু বলেন যে কোন কোন অসুখ আমাদের বাংলাদেশের মানুষের লিভারে বেশি পরিমাণে আপনারা পান? হ্যাঁ, এখানে খুব গুরুত্বপূর্ণ যেটি আপনি বলেছেন, যেটি যে এখনো পর্যন্ত লিভারের রোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ ভাইরাসজনিত লিভারের প্রদাহ। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে দীর্ঘমেয়াদী লিভারের রোগ এবং লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার করতে পারে, যেটি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস দিয়ে সংক্রমণ, যেটি ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বা ভাইরাসজনিত লিভারের প্রদাহ, ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি। এটি এখনও পর্যন্ত বাংলাদেশ তো বটেই, পুরো এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় লিভার রোগের সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। এর সাথে সাথে কিন্তু এখন বিশেষ করে গত 5-6 বছর এবং 10 বছর ধরে লিভারের চর্বিজনিত সমস্যা এবং এই চর্বি জমা হওয়ার পরেও একসময় হেপাটাইটিস অর্থাৎ প্রদাহ এবং সেখান থেকে সিরোসিস, ক্যান্সার, এসবগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই কমন রোগগুলোর সাথে সাথে কিছু অন্যান্য কিছু রোগও আছে, যেহেতু যেটা বললাম যে শরীরের খুব গুরুত্বপূর্ণ কাজগুলো লিভার করে থাকে, কাজে অন্যান্য ধরনের রোগও কিন্তু লিভারে আক্রান্ত হয় এবং লিভারে সেই ধরনের রোগগুলো হয়। তার মধ্যে আছে বিভিন্ন ইমিউন মেডিয়েটেড বা অটো ইমিউন যে রোগগুলো, সেখানে কিন্তু লিভার ইনভলভমেন্ট হয় এবং লিভারের রোগ হয়। অটোইমিউন হেপাটাইটিস আছে, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস আছে, পিএসসি আছে, এগুলো হচ্ছে লিভারের এক ধরনের অটোইমিউন রোগ। এছাড়াও লিভারের যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলো কিছু বিশেষ ধরনের রোগ হতে পারে, সেই রোগগুলো কিন্তু লিভারে দেখা যায়। তারপরে কিছু জেনেটিক এবং মেটাবলিক ডিসঅর্ডার আছে, যেগুলো হচ্ছে জিনগত সমস্যার জন্য যে রোগগুলো হয়, তার মধ্যেও লিভারের খুব গুরুত্বপূর্ণ কিছু রোগ আছে, উইলসন ডিজিজ, হেমোক্রোমাটোসিস, এইগুলো কিন্তু লিভারের সমস্যার জন্য হয় এবং লিভারে মানে প্রধানত উপসর্গগুলো লিভার সম্পর্কিত হয়ে থাকে। আর এ বাদেও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মতো লিভারও ক্যান্সার হতে পারে। লিভারের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যেহেতু পেটের প্রায় অন্যান্য ক্ষুদ্রান্ত বৃহদান্ত সব জায়গা থেকে রক্তটা লিভারের মাধ্যমে আসে, সেহেতু লিভারে যেমন লিভারের নিজস্ব কোষগুলো থেকে ক্যান্সার হয়, আবার পেটের বিশেষ করে অন্যান্য অঙ্গ থেকে ক্যান্সার হলেও সেটাও কিন্তু লিভারে ছড়িয়ে যায়। হ্যাঁ, তো সুতরাং লিভারেও ক্যান্সারের একটি বড় ক্যান্সার রোগ লিভারের মাধ্যমে প্রকাশিত হয় বা উপসর্গগুলো দেখা যায়। এটাও খুব গুরুত্বপূর্ণ রোগ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে সেই আমরা যেটা বলছিলাম যে ভাইরাল সংক্রমণ থেকে শুরু করে একেবারে ক্যান্সার পর্যন্ত নানান রকম অসুখ বিসুখই এখানে কিন্তু বাসা বাঁধতে পারে। একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনি শুরুতে বলেছিলেন যে যেহেতু লিভার আমরা যত ওষুধ খাই বাইরে থেকে অথবা আমাদের শরীরের জন্য ক্ষতিকর যে কোনো উপাদান যখন আমাদের পেটে চলে যায়, সেটির যে বিপাক প্রক্রিয়া, মেটাবলিজম যেটা আমরা বলি, সেই প্রক্রিয়া লিভার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই জায়গাটায় আমাদের এই যে ওষুধ এবং অন্যান্য জিনিসপত্রগুলো বিপাক করতে গিয়ে লিভারের উপরে যে চাপ, সেটি লিভার আসলে কিভাবে সামলায় এবং এই কাজটি যাতে সে ভালোভাবে করতে পারে, সে কারণে বিশেষ কি বৈশিষ্ট্য বা বিশেষ কি যত্ন আমরা নিতে পারি যেটা লিভারকে ভালো রাখে? আপনার প্রশ্নটি খুব যুক্তিযুক্ত হয়েছে। এই সম্পর্কিত কিন্তু আরেকটি রোগ আছে, যে বিভিন্ন ওষুধের বিপাক প্রক্রিয়া এবং পরিপাকের মাধ্যমে ডিটক্সিফিকেশন যেহেতু লিভারে হয়, সেহেতু কোনো কোনো ওষুধ কিন্তু অতিরিক্ত ডোজে নিলে বা কোনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা দীর্ঘদিনের অ্যাকশনের ফলে কিন্তু লিভারের রোগ হতে পারে। এটাকে আমরা ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি বলি। তো এটাও কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ আছে যে ওষুধগুলোতে প্রায় এরকম লিভারের ইনজুরি বা লিভারের
লিভারের সমস্যা নিয়ে প্রেজেন্ট করে। আর যেটি বললেন যে লিভার যে ওই যে আমি যেটা বলেছি যে লিভার কোষগুলোতে মাইটোকন্ড্রিয়া অত্যন্ত বেশি থাকে, যে কারণে সে এই বিপুল পরিমাণ পরিপাক এবং বিপাক প্রক্রিয়ার যে ভারটি বা লোডটি সেটা সে সহজে সে নিতে পারে, বা বিপুল পরিমাণ বিপাক এবং পরিপাক্রিয়া সে একসাথে চালিয়ে যেতে পারে। লিভার কোষগুলো তে মাইটোকন্ড্রিয়া এবং অন্যান্য মেটাবলিক যে সাইটোস্ট্রাকচার আছে এগুলো অনেক বেশি থাকে, এবং তারা যে কারণে লিভার প্রায় সবগুলো ধরনের বিপাক এবং প্রক্রিয়া একসাথে চালিয়ে যেতে পারে। তো এই জন্য এটা তাদের এই পরিপাক প্রক্রিয়াটাকে সঠিকভাবে চালানোর জন্য এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ, এবং এটা ভালো রাখার জন্য আসলে লিভারের কোষগুলোকে ভালো রাখতে হবে, তাদের যাতে অন্যান্য কোনো কারণে সেই লিভারের কোষগুলো স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, অর্থাৎ হেপাটাইটিস, সিরোসিস, যেমন বিভিন্ন ধরনের লিভার রোগের একটা কমন যে ফলাফল বা কমপ্লিকেশন সেটি হচ্ছে সিরোসিস, এবং সিরোসিস হয়ে গেলে লিভারের মানে সার্বিক কার্যক্ষমতা কিন্তু অনেক নষ্ট হয়ে যায়। সার্বিক কার্যক্ষমতা নষ্ট হলে কিন্তু তখন সে এই ওষুধ এবং অন্যান্য কিছু ডিটক্সিফিকেশন বা বিপাক প্রক্রিয়ার লোডও সে নিতে পারে না। তখন দেখা যায় যে বিভিন্ন ওষুধে যেটি নর্মাল ডোজে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল না, সেটি তখন পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে দেখা দিতে পারে। তো সুতরাং লিভারের কোষগুলোকে ঠিক রাখা এবং সেখানে তার যে নিজস্ব রোগগুলো থেকে তাকে মুক্ত করে রাখতে পারলে সে কিন্তু তার বিপাক প্রক্রিয়া এবং পরিপাক প্রক্রিয়া ঠিক মতো চালিয়ে যেতে পারবে। আচ্ছা, তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি জোর দিচ্ছেন যে যে কোনো মূল্যই হোক আমাদের লিভারের কোষগুলো যাতে সুস্থ থাকে, ভালো থাকে, কার্যক্ষম থাকে, প্রদাহ যেন না প্রদাহ থাকে, যাতে সেখানে না হয়, দীর্ঘমেয়াদী রোগ যেন সেটি বাসা না বাঁধে, না বাঁধে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেদিকে খেয়াল রাখতে হবে। ওষুধের ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন একটু করি এখানে, যে আমাদের দেখা যায় যে ধরেন হৃদরোগ অথবা আরও এরকম ডায়াবেটিস, এরকম কিছু অসুখ আছে যেগুলো দীর্ঘমেয়াদী অসুখ এবং দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, ওষুধ খেতে হচ্ছে। তাহলে এই ধরনের ওষুধ যেগুলো দীর্ঘমেয়াদে খেতে হচ্ছে সেটি কি যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করেই গ্লোবালি এটা মানুষের জন্য ব্যবহার করতে বলা হয় যাতে এটা লিভারের উপর ক্ষতি না হয়? অবশ্যই এটি নিশ্চিত করা যাচ্ছে। হ্যাঁ, এটি তো আসলে এখন মেডিসিনের মেডিসিনের একটি বড় অংশ, ফার্মাকোলজি বা ওষুধ বিজ্ঞানের একটি বড় অংশ কিন্তু এভিডেন্স বেস মেডিসিন, অর্থাৎ এভিডেন্সটা যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সত্য সেটিকে গ্রহণ করার মাধ্যমে কিন্তু এভিডেন্স বেসড মেডিসিন গড়ে ওঠে, এবং এগুলো হয় অনেক বড় বড় ট্রায়াল নিয়ে, র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে। এবং এই র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়ালগুলো এক একটি ওষুধকে নিয়ে দীর্ঘমেয়াদী কয়েক বছরে কয়েকটি ফেজে, এটা আপনিও খুব ভালো করে জানেন যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এরকম বিভিন্ন ক্যাটাগরি ক্রস করে এসে কিন্তু একটা ওষুধ শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন পায়, এবং ওই প্রত্যেকটা ফেজে কিন্তু তার এই জিনিসগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হয় বারবার, বিভিন্ন ধরনের তারপরে বিভিন্ন সংখ্যার ইয়ের উপর, মানুষের উপর, কখনো কখনো প্রাণীর উপর প্রথম দিকে, পরবর্তীতে মানুষের উপর করা হয়, এবং বিপুল পরিমাণ ফেজ 4 এসে কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়। তখন কিন্তু প্রত্যেকটা জিনিস দেখা হয় যে এই নিয়মিত বা দীর্ঘমেয়াদী খাওয়ার পরে এটার ব্লাড লেভেল কতটুকু থাকবে, কোন অর্গানে কতটুকু ক্ষতি হতে পারে, আদৌ ক্ষতি হতে পারে কিনা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এর মধ্যে সিগনিফিকেন্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এবং প্রত্যেকটি ট্রায়ালে কিন্তু এই যেসব জিনিস রিপোর্ট করতে হয়, দেখাতে হয়, এবং সেটি যদি মানে সন্তোষজনক না হয় তাহলে কোনো ড্রাগ কাউন্সিলই কিন্তু এটিকে অনুমোদন দিবে না, এটি বাংলাদেশ হোক অথবা ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি হোক অথবা FDA হোক। সুতরাং প্রত্যেক দীর্ঘমেয়াদী যে ওষুধগুলোকে খাওয়া হয় বা দীর্ঘমেয়াদী যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হয় সবগুলোই কিন্তু এই ট্রায়াল এবং এই গবেষণাগুলোকে পার হয়ে আসতে হয়। তারপরেও সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেহেতু এটা ফরেন একটি জিনিস, আমাদের শরীরের নিজস্ব জিনিস না, তো সেগুলো হচ্ছে ডাক্তাররা ওষুধ প্রেসক্রাইব করার সময় বা দীর্ঘমেয়াদী ওষুধ দেওয়ার সময় এই জিনিসগুলো রোগীর সাথে আলোচনা করে নেন যে কোন ওষুধগুলো খেলে দীর্ঘমেয়াদী কি হতে পারে। ঠিক আছে, ওকে, তো আমরা একজন দর্শক যুক্ত হয়েছেন, দেখি কি প্রশ্ন করেন। দর্শক, আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। জি, আমার নাম মোহাম্মদ আজিম, আমি লক্ষ্মীপুর রামগতি উপজেলা থেকে বলছিলাম। জি, বলুন প্রশ্নটি করুন। আমার স্ত্রীর এই ঈদের 3-4 দিন আগে লিভার পজিটিভ, আমি একটা রোগ ধরা পড়লো লিভার পজিটিভ। আপনার নোয়াখালী একজন ভালো ডাক্তারের কাছে নিয়েছিলাম, উনি কোনো ওষুধ দেয় নাই, আপনার লিভার পজিটিভ বলে কিছু আলট্রাসোনোগ্রাফি, আবার রক্ত টেস্ট, প্রস্তাব টেস্ট কিছু পরীক্ষা নিয়েছিল।
উনি কোনো ওষুধ দেয় নাই, বলছে যে আপনার ওষুধের দেওয়ার মতো মানে সময় লিভার পজিটিভ। হারিয়ে গেছে, এরকম একটা কথা বলছিল উনি। তো উনি কোনো ওষুধ দেয় না, আমরা বাড়িতে চলে আসছি। আচ্ছা এখন বনাজি বা জার ফুক ছাড়া আমরা অন্য কিছু করতে পারছি না। আচ্ছা, কি করতাম? ঠিক আছে, আপনার প্রশ্নটি বোধহয় বুঝতে পেরেছি। আসলে লিভার পজিটিভ আমি যেটা আমাদের কাছে প্রায় এরকম ধরনের আসেন, সাধারণত এই যে লিভার পজিটিভটা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এটা এইচবিএসএজি পজিটিভ হয়। আচ্ছা, মানে বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ। এই হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ আসলে এই উপসর্গবিহীন বা অ্যাসিমটোমেটিক্যালি অনেক সময় ধরা পড়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে, বা বিভিন্ন রোগের বা বিভিন্ন অপারেশনের আগে প্রায় এই এইচবিএসএজি পরীক্ষাটি করতে দেওয়া হয়। তখন পজিটিভ আসলে বেশিরভাগ রোগী সাধারণত এটাকে লিভার পজিটিভ বলেন আর কি। আমি ঠিক জানি না উনি লিভার পজিটিভ বলতে এটাই বুঝাতে চাচ্ছেন কিনা, কিন্তু আমাদের কাছে কমনলি এটাই আসে। তো যেটা হয় যে যদি এইচবিএসএজি এটা পজিটিভ হয়ে থাকে, উনি যেরকম বলছেন, তাহলে আমাদের উদ্দেশ্য থাকে, যাদের উপসর্গ থাকে না তাদের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকে এইটি ডিটেক্ট করা যে এই ভাইরাসটি এটি লিভারে সক্রিয় আছে কিনা, বংশবৃদ্ধি করছে কিনা এবং লিভারে কোনো ক্ষতি করছে কিনা। এই জিনিসগুলো দেখার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এর মধ্যে বি ভাইরাসের ডিএনএ, লিভারের ফাংশন টেস্ট, হ্যাঁ, আলট্রাসোনো, এরকম বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এগুলোর মাধ্যমে আমরা এই তিনটা জিনিস বোঝার চেষ্টা করি, সক্রিয় আছে কিনা, বংশবৃদ্ধি করছে কিনা, লিভারের ক্ষতি করছে কিনা। যদি এর মধ্যে কোনোটিকে পজিটিভ থাকে, মানে এটা বংশবৃদ্ধি করছে, লিভারে ক্ষতি করছে, তাহলে এটার জন্য দীর্ঘমেয়াদী ওষুধ দিতে হয়, মুখে খাওয়ার ওষুধ। আর যদি এরকম এভিডেন্স পাওয়া যায়, হয়তো তার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে, উনি যেরকম বলছেন যে কোনো ওষুধ দেননি, যদি পরীক্ষা নিরীক্ষা করে এরকম দেখা যায় যে ভাইরাসটি সক্রিয় নয়, লিভারে ক্ষতি করছে না, তো সেসব ক্ষেত্রে ওষুধ ছাড়াও থাকতে পারে। এখন সেটা আমি জানি না, ওনার সব পরীক্ষা নিরীক্ষা না দেখলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমরা পৌঁছেছি। আমি আবার একটু ফিরতে চাই, কারণ এটি অনেক মানুষের ভেতরে বোধহয় এই ভুল ধারণাটা আছে। রিপোর্টে একজন বলেছে বা মুখে মুখে ফেরছে যে লিভার পজিটিভ। আসলে লিভার পজিটিভ প্রসঙ্গটি আপনি বলেছেন, যেটি যদি ভাইরাস সংক্রমণ হয়, এইচবিএসএজি যেটি হেপাটাইটিস ভাইরাস যেটি, সেটি যদি ধরা পড়ে তাহলে পজিটিভ হিসেবে আসে। কিন্তু এর পরবর্তীতে ব্যবস্থাপনাটা আপনি বলেছেন। কিন্তু আমরা একটু ডিপে যেতে চাই, যে বলেছেন যদি বোঝা যায় পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় ডিএনএ পরীক্ষা করে যে এটি ক্ষতি করছে লিভারে বা বংশবৃদ্ধি করছে, তাহলে দীর্ঘদিন ওষুধ খেতে হতে পারে। সেই ব্যবস্থাপনাটা আসলে কি? যদি হেপাটাইটিস বি পজিটিভ হয় এবং ক্ষতি করছে বোঝা যায়, তাহলে সাধারণত কত দিনের ওষুধ খেতে হয় এবং এটি কিভাবে ব্যবস্থাপনাটা হতে হয়? সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কিনা, এটি হচ্ছে প্রশ্ন। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো দেখব, অর্থাৎ লিভারে ক্ষতি করছে কিনা, বংশবৃদ্ধি করছে কিনা, এটি সক্রিয় আছে কিনা বুঝলে সাধারণত আমরা মুখের ওষুধই দেওয়া হয়। এ বাদেও ইঞ্জেকশনে কিছু ওষুধ আছে, মুখের ওষুধ বেশি ব্যবহার করা হয়। এটি সাধারণত দীর্ঘমেয়াদী, এটি কিছু রুলস আছে, কিছু সায়েন্টিফিক কিছু ক্রাইটেরিয়া আছে। তো সাধারণত দীর্ঘমেয়াদী বলতে অনেক বছরই খাওয়া লাগে। বন্ধ করার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো তখন পরীক্ষা করে করে দেখতে হয়। এবং সাধারণত এরকম এইচবিএসএজি বা বি ভাইরাস পজিটিভ থাকলে কারো কারো ক্ষেত্রে সক্রিয় থাকলে আমরা 3 থেকে 6 মাস পর পর, কারো কারো ক্ষেত্রে সক্রিয় না থাকলেও অন্তত বছরে একবার করে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, দেখি যে ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়েছে কিনা বা সম্পূর্ণ হয়েছে কিনা ওষুধ বন্ধ করার মতো। তো ওষুধ বন্ধ করার মতো ওরকম ক্রাইটেরিয়া আসলে তখন আমরা ওষুধ বন্ধ করি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ বন্ধ করার ক্রাইটেরিয়া নাও আসতে পারে, সেসব ক্ষেত্রে অনেক সময় লাইফ লং ওষুধ চালানো লাগতে পারে। হ্যাঁ, তবে এই ওষুধগুলো এখন অনেকটাই মানে যে ওষুধগুলো সবচেয়ে ভালো কাজ করে অনেকটাই সহজলভ্য হয়েছে, পাওয়া যায় মোটামুটি সমস্ত জায়গায়, এবং এটি মানে দীর্ঘদিন খাওয়া লাগে আর কি। খাওয়ার সাথে গুরুত্বপূর্ণটি হচ্ছে যে ফলো আপ। তো এই ফলো আপে আমাদের লিভার বিশেষজ্ঞদের কাছে আসা, যেটি বললাম যে সক্রিয় থাকলে কখনো কখনো 3 থেকে 6 মাস গ্যাপে, নিষ্ক্রিয় থাকলে অনেক সময় বছরে একবার বা 2 বছরে একবার করে এসে অন্তত দেখাতে হবে। এবং কিছু সবসময় খুব দামি পরীক্ষা করা লাগে এমন না, আমাদের বোঝার জন্য খুব সহজলভ্য এবং কম দামি পরীক্ষার মাধ্যমেও কিন্তু বোঝা যায় যে ওষুধটা কতটুকু কাজ করছে। হ্যাঁ, এবং এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা ফলো আপ করে থাকি। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কিন্তু দর্শক তুলেছিলেন, বলেছিলেন যে কবিরাজ, বনাজি ওষুধ এগুলোর মাধ্যমে কিছু ব্যবস্থাপনার প্রসঙ্গ কিন্তু তুলেছিলেন। আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শক সকলকে কিন্তু জানাতে চাই, লিভারের যে সংক্রমণ হয় হেপাটাইটিস বি ভাইরাস বা কিছু, সেটি কিন্তু কবিরাজের কাছে কোনো সমাধান নাই। লিভারের এই চিকিৎসায় কিন্তু আপনারা ভাইরাসের বিরুদ্ধে ওষুধ আছে, যেটি ডাক্তার পার্থ বললেন, সেই ওষুধগুলো আপনাদেরকে নিয়মিত এবং ধৈর্য
ধরে সেবন করতে হবে, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে বোধহয় আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, সালাম। আমার নাম জাহিদ হাসান, আমি খুলনা থেকে বলতেছি। জি। যে আমার মায়ের বয়স 48, এখন ওনার একটু হার্টের সমস্যা আছে, দীর্ঘদিনের জন্য ওই ওষুধ খাচ্ছে, প্রায় 7-8 বছর ধরে এই হার্টের জন্য ওষুধ খেয়ে যাচ্ছে। এখন বিগত 1-1.5 মাস আগে ওই মাথায় ব্যথার সমস্যার কারণে আমরা ডক্টরের কাছে যাই, সেখানে আলট্রাসোনোগ্রাফি করে ফ্যাটি লিভার ধরা পড়ে, গ্রেড 2। এখন এই ডক্টর ওষুধ দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই লিভারের যে সমস্যাটা, এটা কি এই যে হার্টের ওষুধ খাওয়ার জন্য দীর্ঘদিন মেয়াদের যে ওষুধটা খেয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার ছেলে বয়স হচ্ছে 5 বছর, ও হচ্ছে এই 3 মাস আগে থ্যালাসেমিয়া ধরা পড়ে আর কি, ইবিটা থ্যালাসেমিয়া, এটা গ্রেড 1-এ আছে। এখন ডক্টর একটা ওষুধ দিয়ে দিয়েছে, দীর্ঘমেয়াদী ওষুধ, বললো যে এই ওষুধটা অনেকদিন ধরে খেয়ে যেতে হবে, থালিডোমাইড একটা ওষুধ ইন্ডিয়ান। এই ওষুধটা খাওয়ার ফলে এই আমার বাচ্চার কোনো লিভারে কোনো সমস্যা হবে কিনা, এটা কি প্রশ্ন ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর। উনি খুব ভালো দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে ওনার মাকে নিয়ে, দীর্ঘদিন ধরে হার্টের রোগের জন্য ওষুধ খাচ্ছেন, এর সাথে হচ্ছে লিভারে চর্বি ধরা পড়েছে। মধ্যবয়স্ক একজন নারী, মধ্যবয়স থেকে একটু বেশি। তো ওনার প্রশ্ন, সরাসরি প্রশ্ন যেটি ছিল যে দীর্ঘদিন ধরে হার্টের ওষুধ খাওয়ার জন্য লিভারে চর্বি হচ্ছে কিনা। আসলে দীর্ঘদিন ধরে হার্টের ওষুধ খাওয়ার সাথে লিভারের চর্বির সম্পর্ক নেই, বরঞ্চ ওনার যে হার্টের অসুখটা আছে, এই হার্টের অসুখ, ডায়াবেটিস, হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ, এই থাইরয়েডের সমস্যা, তারপরে হচ্ছে যে যাদের একটু স্থূলতাজনিত সমস্যা আছে তাদেরই দেখা যায় লিভারে চর্বি বেশি হয়। সুতরাং তার মায়ের হার্টের অসুখটার সাথে লিভারের রোগ, মানে মেটাবলিক ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজকে একটা মেটাবলিক ডিজিজ বলা হয়। তো এরকম মেটাবলিক ডিজিজ যাদের আগে থেকে থাকে তাদের লিভারে চর্বি দেখা যায় বেশি ধরা পড়ে। এটার সাথে হার্টের ওষুধ খাওয়ার ঠিক আসলে এরকম সম্পর্ক নেই। আর হার্টের ওষুধগুলো আসলে জীবন রক্ষাকারী ওষুধ। এগুলো দীর্ঘদিন ডাক্তার যদি বলেন বা প্রেসক্রাইব করেন যে দীর্ঘদিন ওষুধ খেতে হবে, তাহলে এগুলো খেতে হবে, না হলে দেখা যাবে যে হার্টে বড় ধরনের সমস্যা হবে। আর উনি যেটা ফ্যাটি লিভার গ্রেড 2 পেয়েছেন, এটা আসলে হ্যাঁ, উনি হয়তো ডাক্তার দেখিয়েছেন, যেটা বলেছেন যে এই ক্ষেত্রেও আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, দেখি যে শুধু ফ্যাটি লিভার কিন্তু অনেক সময় শুধু ফ্যাটি লিভার হিসেবে থেকে যেতে পারে, এটা লিভারে খুব বেশি প্রদাহ নাও করতে পারে। সেক্ষেত্রেও আমাদের বাকি পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যে এটি লিভারে প্রদাহ করছে কিনা বা ক্ষতি করছে কিনা। আমরা যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে এই লিভারের চর্বিটাতে প্রদাহ করছে, দীর্ঘমেয়াদী একটা রোগ তৈরি করার সুযোগ খুঁজছে, তখন কিন্তু ওটার জন্য আমরা আবার ওষুধ দিই। তার সাথে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ফ্যাটি লিভারের সাথে আমি যেটা বলেছি, আগের থেকে উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, স্থূলতাজনিত রোগ থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, হার্টের সমস্যা থাকে, এইগুলোর নিয়ন্ত্রণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, রক্তের চর্বি নিয়ন্ত্রণে না থাকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে তাদের লিভারের চর্বিও কিন্তু নিয়ন্ত্রণে থাকতে চায় না। কাজেই আমি বলবো যে উনি লিভারে মানে হার্টের ওষুধটা নিয়মিত খেয়ে যাবে, এবং তার সাথে লিভারের চর্বির জন্য যদি কোনো ওষুধ মানে লিভার বিশেষজ্ঞগণ দিয়ে থাকেন, তাহলে এটি কন্টিনিউ করতে, পরবর্তীতে আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে যে এটি কতটুকু প্রোগ্রেস করেছে। ওনার ছেলের যেটি টেকিং বললেন, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উনি। ঠিক কী ওষুধটা দিয়েছে ওটা তো নাম আমি বুঝতে পারিনি বা উনি বলতে পারেননি, এই জন্য ওটা সম্পর্কে বলা। সাধারণত থ্যালাসেমিয়া হলে যেটি হয় যে রক্ত ভেঙে যায়। তো রক্ত ভেঙে গেলে কিন্তু কখনো কখনো জন্ডিস হতে পারে, হ্যাঁ, কারণ রক্ত ভেঙে যাওয়ার ফলে বিলিরুবিন নামে যে রঞ্জক পদার্থটি বা যে পিগমেন্টটি তৈরি হয়, এটা কিন্তু রক্তে বেশি জমে গেলে তখন জন্ডিস হতে পারে। কাজেই ওষুধ খাওয়ার জন্য না, থ্যালাসেমিয়া অতিরিক্ত পরিমাণ রক্ত ভেঙে গেলে লিভারে একটু সমস্যা হলেও হতে পারে এক। আর দীর্ঘমেয়াদী হচ্ছে যে দীর্ঘমেয়াদী ওষুধ সাধারণত আমরা ফলিক অ্যাসিড টাইপ ধরনের এক ধরনের ওষুধ দিয়ে থাকি। এই ওষুধগুলো লিভারে ওরকম ক্ষতি করে না। আর অন্য কোনো ওষুধ দিয়েছেন কি না সেটি আমি আসলে বুঝতে পারিনি। তবে থ্যালাসেমিয়ার জন্য কিন্তু জন্ডিস বা চোখ হলুদ হতে পারে, বিলিরুবিনের মাত্রা বাড়তে পারে যদি রক্ত বেশি ভাঙে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি থ্যালাসেমিয়ার প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলি যে দর্শক, আমরা কিন্তু এই
আমাদের লিভারে যাতে চর্বি না জমে সে বিষয়ে কি করতে হবে সেটিও আমরা আলাপ করব। সুতরাং কিভাবে প্রতিরোধ করা যায় সেটি আমরা একটু পরে আলোচনায় আসছি। আর যেই দর্শক প্রশ্নটি করেছিলেন থ্যালাসেমিয়ার বিষয়ে, আমাদের বাংলাদেশে কিন্তু ঢাকায় একটি চমৎকার ফ্যাসিলিটি আছে যেখানে বাচ্চাদের থ্যালাসেমিয়ার আরও বেশি কম্প্রিহেন্সিভ চিকিৎসা করা হয়। আমি কিন্তু আপনাকে অনুরোধ করব যে বাচ্চাটিকে অতি শীঘ্র আপনি ঢাকায় এই থ্যালাসেমিয়া সেন্টারে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং দেখার চেষ্টা করেন যে তার আসলে দীর্ঘমেয়াদে কোনো অসুবিধা আছে নাকি সে ভালো থাকবে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্নটি নিয়ে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আমি আখতারুজ্জামান বলছি মানিকপুর থেকে। প্লিজ। আমার প্রশ্ন ছিল যে আমার দীর্ঘদিন যাবৎ এই টয়লেট ক্লিয়ার হয় না, 2 দিন, 1 দিন 2 দিন 3 দিন এরকম হয়। যার খাবার পর্যাপ্ত খাই, পানিও পর্যাপ্ত খাই, ক্লিয়ার হয় না, 2 দিন 3 দিনের জন্য টয়লেট ক্লিয়ার হয় না। এর দিকে আমি লিভারে কোনো ক্ষতিগ্রস্ত হবো কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, একটু সংক্ষেপে শেষ অংশটি বুঝতে পারি। এইটার জন্য উনি কোনো বিশেষজ্ঞের বা কোনো লিভার আচ্ছা, বিশেষজ্ঞের হ্যাঁ, আপনি মানে পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ যে কোনো ডাক্তার দেখাতে পারেন। সাধারণত টয়লেটের সমস্যা আমাদের দেশে বেশ কমন, কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস অনেক পরিবর্তিত হয়েছে। আমরা মানে এখন খুব বেশি পরিশ্রমযুক্ত কাজ অ্যাভয়েড করতে চাই। যেসব খাবার আমাদের আসলে পায়খানার পরিমাণ বাড়ায় ওই ধরনের খাবারও আমরা আসলে অনেক অ্যাভয়েড করি আজকাল খাবারের বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনের কারণে। তো এই জন্য পায়খানার সমস্যা বেশ কমন। তো এটির জন্য আপনি পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ দেখাতে পারেন। দেখিয়ে এটি কখনো কখনো আমরা হিস্ট্রির মাধ্যমে অর্থাৎ উপসর্গগুলোর মাধ্যমে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে রোগীকে দেখে আমরা যদি বুঝতে পারি যে সিরিয়াস কোনো সমস্যা নেই, তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষার পরে আমরা ওষুধ দিই পায়খানা নিয়মিত হওয়ার জন্য। আবার কখনো কখনো দেখা যায় যে যদি আমরা যেটাকে বলি অ্যালার্ম ফিচার্স, এরকম কিছু ফিচার্স থাকলে যে তার শরীরে বড় ধরনের একটু জটিল সমস্যা থাকতে পারে, সেসব ক্ষেত্রে কিছু অ্যাডভান্স পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। তো সেগুলো করে মানে খুঁজতে হবে যে কারণটা হ্যাঁ বৃহদান্ত্র বা ক্ষুদ্রান্ত্রে কোনো সমস্যা আছে কিনা যে কারণে ওনার টয়লেট কষা হচ্ছে। এ বাদেও আরও কিছু ফাংশনাল ডিসঅর্ডার আছে যেসব কারণে টয়লেট কম হয়। খাদ্যাভ্যাসের কিছু বিষয় আছে, খাবারের তালিকার কিছু বিষয় আছে। এগুলো পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ দেখালে উনি এগুলো ডিটেলস ওনার সাথে আলোচনা করতে পারবেন। সেটি ডক্টর পার্থ, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন পেয়েছি ফেসবুকে। তিনি প্রশ্ন করেছেন ফাহিমা আক্তার নামে একজন। আসসালামু আলাইকুম, আমার লিভার গ্রেড 2-তে আছে, ডাক্তার কোনো ওষুধ দেয়নি, এখন কি করব? আমরা দেখছি যে এই লিভার গ্রেড 2 অর্থাৎ ফ্যাটি লিভারের যে গ্রেড, এটি নিয়ে কিন্তু এখন প্রচুর প্রশ্ন। এমন কোনো আল্ট্রাসাউন্ড আমরা পাই না, খুব কমই পাই যেখানে ফ্যাটি লিভারের কোনো পরিবর্তন বলা হয় না। তাহলে ফ্যাটি লিভারের এই যে পরিবর্তন লিভারে হচ্ছে, এটি কখন আমাদের জন্য আশঙ্কার, এবং এটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই আমাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, এখানে কি রকমের পরিবর্তন দরকার? আপনি চমৎকার প্রশ্নটি করেছেন। বিশেষ করে কখন আমাদের জন্য আশঙ্কাজনক, এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ বোঝা। যেহেতু এটির যেটি আমরা বলছি বা আপনারা যেটা বলছেন যে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আমাদেরও যে ডেটা এবং গবেষণা বলছে যে এটার ইনসিডেন্স প্রিভ্যালেন্স অনেক বেড়ে গিয়েছে। আমাদের জীবনযাত্রার মান পরিবর্তনের ফলে, আমাদের খাদ্যাভ্যাস এবং খাদ্যরুচি পরিবর্তনের ফলে আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করছি, যে ধরনের খাদ্য গ্রহণ ইদানিং করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারের অনেক রোগী বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে প্রতিরোধের বিষয়টা আমি পরে আসি। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি প্রথমে বলেছি যে চর্বি এরকম লিভারের চর্বি হয়ে শুধু চর্বি হয়ে থাকতে পারে। অনেক ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে এই চর্বিটি কিন্তু প্রদাহ তৈরি করতে পারে, যখন এটাকে আমরা বলি স্টিয়াটোহেপাটাইটিস, অর্থাৎ হচ্ছে প্রদাহ তৈরি করলো। এই প্রদাহ দীর্ঘদিন চলতে থাকলে, অনেক বছর পর্যন্ত চলতে থাকলে কিন্তু এখান থেকে আলটিমেটলি লিভারের কোষগুলো শক্ত হয়ে যায়, এটাকে ফাইব্রোসিস বলি। অ্যাডভান্স ফাইব্রোসিস হয়ে গেলে তখন কিন্তু সিরোসিস, ক্যান্সার এরকম হতে পারে। কাজে এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা যে সমস্ত ফ্যাটি লিভারই কিন্তু এরকম সিরোসিস ক্যান্সারে যাবে না। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমি প্রথমেই বললাম যে অনেক ক্ষেত্রেই চর্বি এরকম চর্বির মতো শুধু চর্বি হিসেবে থাকে, কিন্তু কোনো ক্ষেত্রে এটি থেকে প্রদাহ এবং প্রদাহ থেকে পরবর্তী যে জটিলতাগুলো এটি হতে পারে। তো এই জন্য চিকিৎসকের কাজটি হচ্ছেন বা চিকিৎসকের দায়িত্বটি হচ্ছেন পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য কিছুর মাধ্যমে খুঁজে বের করা যে এই রোগীটির এরকম প্রদাহ হওয়ার সম্ভাবনা আছে কিনা। বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে বা অ্যাসোসিয়েটেড কিছু রোগ বা কিছু বিষয় আছে যেগুলো থাকলে বোঝা যায় যে এই ধরনের রোগীর ক্ষেত্রে এটি ফাইব্রোসিস বা প্রদাহ হওয়ার সম্ভাবনা আছে। তখন সেটিকে ইন্টারভেনশন করে সেখানে ওষুধ দেওয়া
বা তার অন্যান্য বিভিন্ন জায়গায় মডিফিকেশন, ডায়েটারি থেকে শুরু করে অন্যান্য জায়গায় মডিফিকেশন করে তাকে এই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য পরামর্শ আমরা দিয়ে থাকি। কাজে ওই জায়গাটিকে ইন্টারভেনশন করা, অর্থাৎ ওই সময়টিতে যে প্রদাহ হওয়ার সম্ভাবনা আছে কিনা, ঝুঁকি আছে কিনা, এটিকে কোন ধরনের রোগীদের এই ঝুঁকিটা আছে এটা খুঁজে বের করা কিন্তু লিভার বিশেষজ্ঞের কাজ। আমরা ওই কাজটাই করে থাকি। আমরা প্রতিরোধের জায়গাটা একটু যাবো, কিন্তু একজন দর্শক প্রশ্ন করেছে, আমরা নিয়ে তারপরে প্রতিরোধের জায়গাটা আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আদাব। জি, প্রশ্নটি করুন, আমরা শুনছি। প্রশ্ন যে আমার লিভার সিরোসিস, আমি আপনার শরীরে পানি জমে যায়, তারপরে ডাক্তার দেখাইছি এত রোগ, স্যার উনি আমাকে দিয়েছে আপনার শুধু কাবির আর আপনার ইউকে প্লাস আর কার্বিসটা। আচ্ছা, যদি খাইলে তো আর লিভার কোনো হচ্ছে না, উন্নতি হচ্ছে না। আমরা প্রশ্নটি বোধহয় বুঝতে পেরেছি। লিভার সিরোসিস আমরা যেটি অ্যাভয়েড করতে চাই সেই ঘটনাটি ঘটেছে ওনার ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে ওনার উনি যে ওষুধগুলোর নাম বললেন সেটা থেকে আমরা বুঝতে পারি যে কাভির উনি খাচ্ছেন, এটা ভাইরাসের ওষুধ, তার মানে ওনার হেপাটাইটিস বি ভাইরাস আছে। এবং যেহেতু উনি বলছেন শরীরে বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছে এবং ইডি লস বা ইডি মাইড এ ধরনের ওষুধ খান পানি কমানোর, তার মানে এটি আসলে সিরোসিসের একটু অ্যাডভান্স স্টেজ, যেখানে শরীরে বিভিন্ন জায়গায় বিশেষ করে পেটে পায়ে পানি জমে যায়। এর সাথে উনি কার্ভিস্তা নামে একটা ওষুধ খান, এটি আসলে সিরোসিসের আরেকটা কমপ্লিকেশন, যেটা যে রক্তনালী ফুলে যায়, এটাকে কমানোর জন্য পোর্টাল হাইপারটেনশন আমরা বলি, পোর্টাল হাইপারটেনশন কমানোর ওষুধ। তার মানে আসলে তার সিরোসিসটা অ্যাডভান্স স্টেজে আছে, যেটাকে আমরা ডিকম্পেনসেটেড সিরোসিস বলি। ডিকম্পেনসেটেড সিরোসিসে কিন্তু আসলে চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে এই জটিলতাগুলো কমানো, কারণ এই সব ক্ষেত্রে ডিকম্পেনসেটেড সিরোসিস হয়ে গেলে বেসিক্যালি এই যে লিভারের যে সিরোটিক চেঞ্জটা, এটা কিন্তু ইরিভার্সিবল কেজে, মানে ফেরত না যাওয়ার পর্যায়ে চলে যায়। সুতরাং এটিকে আমি মানে আসলে ওষুধপত্রের মাধ্যমে মানে সুস্থ একটি লিভারে পরিণত করা আসলে সম্ভব নয়। হ্যাঁ, একটা অ্যাডভান্স কমপ্লিকেশনগুলোর উদ্দেশ্য হচ্ছে এটাই, মানে উপসর্গগুলোর মানে হচ্ছে এটাই। তো এইসব ক্ষেত্রে এই ওষুধগুলোর বিভিন্ন ডোজ মডিফিকেশন বা বাড়ানো কমানোর মাধ্যমে আমরা এই উপসর্গগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। অর্থাৎ পেটে পানি আসলে পেটে পানির চিকিৎসা, গলার রক্তপাত হলে রক্তপাতের সমস্যা চিকিৎসা, এরপর অনেক সময় এনকেফালোপ্যাথি বা ব্রেইনে কিছু চেঞ্জ হয় যে কারণে মানুষজন উল্টাপাল্টা কথা বলতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, সেটার চিকিৎসা। এরপরে হচ্ছে কিডনির সমস্যা হয়, সেটার চিকিৎসা। এই ধরনের চিকিৎসাগুলো আমরা জটিলতা অনুযায়ী চিকিৎসা করে থাকি। লিভারটা আসলে যেহেতু বি ভাইরাস দিয়ে দীর্ঘদিন সংক্রমণ থাকার ফলে আমি যেটা বুঝতে পারছি না কথা অনুযায়ী যে সিরোসিস হয়ে গিয়েছে, ভাইরাসের ওষুধ আমাদের খেতে হবে, কিন্তু এটাকে পুরোপুরি আগের অবস্থায় আসলে ফেরানো সম্ভব না। সেটি ফেরানোর উদ্দেশ্য হচ্ছে আসলে মানে একেবারে ডেফিনিটিভ ট্রিটমেন্ট যদি আমরা বলতে চাই তাহলে ট্রান্সপ্লান্টেশন করা। এই ক্ষেত্রে কি লিভার আমরা যেটা বলি লিভার ট্রান্সপ্লান্ট, এটি কি একটি ব্যবস্থা থাকে? ট্রান্সপ্লান্টেশন যদি করা সম্ভব হয় তাহলে হচ্ছে যে একটু সুস্থ লিভার যদি তার ওই রোগগ্রস্ত বা অকার্যকর লিভারটিকে সরিয়ে যদি সুস্থ লিভার বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তার লিভারটি সুস্থ লিভার দিয়ে উনি আগের মতো কাজে ফিরে যেতে পারবে আশা করা যায়। আচ্ছা, আমরা যেটি বলছিলাম যে রোগ প্রতিরোধের জায়গাটি আসলে আমাদের মূল, যাতে এই ঘটনাগুলো না ঘটে, লিভার সিরোসিস যাতে না হয়। আপনি বারবারই বলছেন যেটি আসলে অ্যাডভান্স স্টেজে গেলে লিভার সিরোসিস হয়ে যেতে পারে, আমরা চাই সেটা যাতে না ঘটে। সেক্ষেত্রে সূচনাটাই আমরা বন্ধ করতে চাই, লিভারে কোনো সমস্যা না হোক। তার মধ্যে ফ্যাটি লিভারের যে প্রসঙ্গটা, আমরা কিভাবে ফ্যাটি লিভার হোক অথবা ভাইরাল ইনফেকশন হোক, এগুলো আমরা প্রতিরোধ করব কিভাবে? হ্যাঁ, এটি আসলে আমরা এখন মানে আমরা লিভার বিশেষজ্ঞগণ কিন্তু বিভিন্ন ফোরাম, সেমিনার, সিম্পোজিয়াম বা অন্যান্য বিশেষজ্ঞদের মাধ্যমে যে অনুষ্ঠানগুলো করে থাকি, সব জায়গায় আমরা বলার চেষ্টা করি যে আমাদের লিভার রোগগুলো অনেকগুলোই প্রতিরোধযোগ্য। যেমন ভাইরাল হেপাটাইটিসের মধ্যে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস যেটা, এটি কিন্তু প্রতিরোধযোগ্য কারণ এটার ভ্যাকসিন আছে। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঠিক সিদ্ধান্ত মতে 2002-03 সাল থেকে কিন্তু এটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে এখন নিয়মিত সমস্ত বাচ্চারা পেয়ে আসছেন। কিন্তু তারপরেও যেহেতু 2001-02 বা 2003 সাল থেকে শুরু হয়েছে,
আমাদের জনসংখ্যার একটি বড় অংশ কিন্তু এটা ভ্যাকসিনেটেড না। তো সেই জন্য পরীক্ষা করা, স্ক্রিনিং করা, এখন কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে একদম রুট লেভেলে অনেক জায়গায় HbCG টেস্ট পরীক্ষা হয়। কাজে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে ভাইরাসটি আছে কিনা, বিশেষ করে যাদের পরিবারে এই ধরনের হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত রোগী আছেন, বাবা আছেন, মা আছেন, স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন আছেন, তারা যদি এরকম পরীক্ষা করে টিকে নিশ্চিত হন যে আছে কিনা, না থাকলে ভ্যাকসিন নিয়ে নেওয়া এবং থাকলে আগে থেকে চিকিৎসা শুরু করা। এই যে রোগীটি ফোন করেছেন, যদি তার চিকিৎসা আমি ঠিক জানি না, কিন্তু একদম প্রথম থেকে চিকিৎসা করা হলে কিন্তু আমরা অনেক প্রায় 70-80% বা 90% ক্ষেত্রে কিন্তু আমরা সিরোসিস প্রিভেন্ট করতে পারি। কাজেই ভাইরাসের এরকম পরীক্ষা করা, না থাকলে ভ্যাকসিন নেওয়া, থাকলে সঠিক সময়ে চিকিৎসা নেওয়া, এগুলো প্রিভেনশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফ্যাটি লিভারের ক্ষেত্রে আসল হচ্ছে যে আমাদের এইখানে কিন্তু ওষুধ বা পরীক্ষার ক্ষেত্রে থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবনযাত্রা এবং আমাদের খাদ্যাভ্যাস। তো একটি সুষম খাদ্যাভ্যাস ফলো করা এবং একটি সঠিক জীবনযাত্রা প্রক্রিয়ার মধ্যে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা হাই ক্যালোরি ফুড যেগুলো আছে, আমরা বাইরে যে ধরনের খাবার খেয়ে থাকি, চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত ক্যালোরি বা অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার, তারপরে হচ্ছে যে বিভিন্ন কার্বোনেটেড বেভারেজ, হ্যাঁ, তারপরে চকলেট, আইসক্রিম, অর্থাৎ যেগুলোতে হাই কন্টেন্ট ফ্যাট এবং ক্যালোরি থাকে, এইসব খাবারকে অ্যাভয়েড করা এড়িয়ে চলা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে রেড মিট বা যদি অ্যালকোহল থাকে, এই ধরনের জিনিস আসক্তি থেকে দূরে থাকা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাটি লিভারের ক্ষেত্রে। এর সাথে হচ্ছে যে আমরা এখন যেহেতু আমাদের বেশিরভাগ কাজই এই টেবিল চেয়ারে বসে বা আমাদের কায়িক পরিশ্রমের সাথে সংযোগ কম থাকে, সেহেতু হচ্ছে যে একটি এক্সারসাইজ প্রোটোকল বা শারীরিকভাবে সক্রিয় এবং সক্ষম থাকাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর পার্থ প্রতীক রায় চমৎকার করে বিষয়টি বোঝানোর জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। ডক্টর প্রতীক রায় শেষে যেই কথাগুলো বললেন, আমরা কেউই চাই না আমাদের লিভার অথবা যকৃতে কোনো সমস্যা হোক। সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের জীবনযাত্রায় যে পরিবর্তনগুলো দরকার, সেগুলো আমরা অবশ্যই আনার চেষ্টা করব এবং আমাদের লিভারকে সুরক্ষিত করব। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।